শুরু করেছিলাম, অনেক টপিক আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে শুরু হবে। তো আমাকে কেউ বলো লাস্ট ক্লাস আমরা কোথায় এন্ড করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করব। আমাদের খুব সম্ভবত তিনটে লার্নিং সম্পর্কে আমরা ডিসকাস করছিলাম: হ্যাঁ স্যার। সুপারভাইজড, হুম, আনসুপারভাইজড অ্যান্ড রিইনফোর্সমেন্ট, তাই তো? হুম। ওটা ডিফারেন্স অব্দি হয়েছিল। ওকে। তো তার আগে আমি তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি, তোমরা দেখতে পাচ্ছ কি আমাকে জানাবে। দেখো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ, ভিজিবল? হ্যাঁ স্যার। ওকে। তো লাস্ট খুব সম্ভবত এই ডিফারেন্সটা আমরা কমপ্লিট করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। ওকে। তো এবার আমাদের কিছু আউটপুট ফিডব্যাক এখানে দেখানো হয়েছে, দেখো সুপারভাইজ লার্নিং, যেখানে আমাদের ডাটাটা হচ্ছে নোন ডাটা, অর্থাৎ লেভেল ডাটা, যেটাকে আমরা আগের দিন আইডেন্টিফাই করছিলাম লেভেল ডাটা বলে। অর্থাৎ তুমি ইনপুট অ্যাজ ওয়েল আউটপুট দুটোই জানো। তাহলে সেই সমস্ত লার্নিং যেখানে ইউজ হচ্ছে, সেই কনসেপ্টটাই যেখানে ইনপুট এবং আউটপুট দুটোই জানা, অর্থাৎ লেভেল ডাটা ইউজ হচ্ছে, তো সেখানে সুপারভাইজড লার্নিংটা আমরা ইউজ করি। তো এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছে লেভেল ডাটা যেখানে ট্রেনিং করা হচ্ছে, এবং আউটপুটটা হচ্ছে নোন আউটপুট। ওকে। তো এইভাবে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। আনসুপারভাইজড লার্নিং এ কি হচ্ছে দেখো, নো ফিডব্যাক, অর্থাৎ আমরা আগে থেকে জানতে পারছি না যে আউটপুটটা কি হবে, অর্থাৎ প্যাটার্ন অ্যানালাইজ করে তোমাকে আউটপুটটা প্রেডিক্ট করতে হচ্ছে, অর্থাৎ মডেল সেই আউটপুটটা প্রেডিক্ট করছে, সেটাকে আমরা আনসুপারভাইজ লার্নিং হিসেবে আগের দিন আইডেন্টিফাই করেছিলাম। তো এখানে কি বলছে দেখো, নো ফিডব্যাক, আনলেভেলড ইনপুট, এক্সপ্লোরিং প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ডস, অর্থাৎ একটা ডাটার মধ্যে সিমিলারিটি খোঁজা হচ্ছে, সেখান থেকে প্যাটার্ন অ্যানালাইজ করা হচ্ছে, তারপর তার বেসিসে একটা আউটপুট প্রেডিক্ট করা হচ্ছে। তো এই ধরনের লার্নিং টেকনিক যেটাকে আমরা আইডেন্টিফাই করি আনসুপারভাইজ লার্নিং টেকনিক হিসেবে। আর লাস্ট যে লার্নিং টেকনিকটা আছে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, অর্থাৎ এখানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট মাধ্যমে একটা মডেল ট্রেন্ড হয়, অর্থাৎ শেখে, একটা ইনপুট থাকে এবং সে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করে এবং এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ফিডব্যাক কালেক্ট করে নিজের পারফরমেন্সকে আরো বেটার করে। তো এই তিন ধরনের লার্নিং আগের দিন আমরা ডিটেলসে ডিসকাস করেছিলাম, আজকে একটু শর্ট ওভারভিউ এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে এটা ডায়াগ্রামটা চাইলে খাতায় ড্র করে নেবে। ওকে, অলরেডি আমরা এই জিনিসগুলো দেখেছি আগের ক্লাসে। হয়ে গেছে? বলো, হয়ে গেলে জানো। হ্যাঁ স্যার। Okay. এবার এই যে লার্নিং অ্যালগোরিদম গুলো দেখলাম, এর আন্ডারে কিছু পপুলার অ্যালগোরিদমস আছে। ওকে। এই পপুলার অ্যালগোরিদম গুলো মনে রাখা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ অনেক সময় তোমাদের 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেনে জিজ্ঞাসা করে এটা কি ধরনের অ্যালগোরিদম, তখন কিন্তু অ্যান্সার গুলো ঠিকঠাক ভাবে দেওয়াটার জন্য এই চারটা মনে রাখা দরকার, অর্থাৎ কোনটা কার আন্ডারে আছে, কোন লার্নিং এর আন্ডারে। যেমন সুপারভাইজ লার্নিং এর আন্ডারে যে অ্যালগোরিদম গুলো আছে, এইগুলো অ্যালগোরিদম মানে পুরোটাই বুঝতে পারছো যে আমরা যখন ডাটা স্ট্রাকচারের অ্যালগোরিদম করেছিলাম, তো সেখানে বিভিন্ন অ্যালগোরিদমের আন্ডারে ডিটেলসে কোড লিখতে হতো, সেগুলোকে এক্সিকিউট করে আউটপুট বের করতে হতো। তো এখানে এই ধরনের অ্যালগোরিদম গুলো জাস্ট তোমাদের নাম জানতে হবে, এইগুলোর কাজ বা কিভাবে পারফর্ম করছে, ব্যাকগ্রাউন্ডে কি রান হচ্ছে, সেইগুলো সম্পর্কে তোমাদের অতটা ডিটেলস নলেজ, অর্থাৎ ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ কি আছে এই অ্যালগোরিদম গুলোর পেছনে, সেইগুলো অতটাও তোমাদের এখন জানার প্রয়োজন নেই। পরবর্তীকালে ভবিষ্যতে যদি তোমরা এআই ফিল্ডে আরো পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমাদের এই অ্যালগোরিদম গুলো সম্পর্কে আরো ডিটেলসে পড়াশোনা করতে হবে। এর পেছনে অনেক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন গুলো তোমাদের বুঝতে হবে। তো এখন জাস্ট কোনটা কোন লার্নিং আন্ডারে আসছে সেই নামগুলো মনে রেখো, কোনটা কোন অ্যালগোরিদম কোন লার্নিং আন্ডারে আসছে। তো ফার্স্ট যদি আমি দেখি সুপারভাইজ লার্নিং, সেখানে যে অ্যালগোরিদম গুলো আসছে সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। আগের দিন এই নামগুলো তোমরা শুনেছো, কিছু কিছু আমি বলেছিলাম, ওই নোটটাতে এক্সাম্পল হিসেবে ছিল লিনিয়ার রিগ্রেশন, তারপর হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, যেটাকে আমরা সংক্ষেপে এসভিএম বলে আইডেন্টিফাই করি, কে নিয়ারেস্ট নাইবার, যেটাকে অনেক সময় কে এন এন বলেও আইডেন্টিফাই করা হয়, আর র্যান্ডম ফরেস্ট। তো এই জিনিসগুলো আমার সবকিছু আসছে কার আন্ডারে, সুপারভাইজ লার্নিং আন্ডারে।
এবার যদি আনসুপারভাইজড বলি, তো এখানেও তিন ধরনের লার্নিং অ্যালগোরিদম আছে। একটা হচ্ছে কে মিনস, একটা হচ্ছে অ্যারিওপরি, অ্যান্ড হচ্ছে সি মিনস। আর রিইনফোর্সমেন্ট যদি বলি, তাহলে সেখানে যে লার্নিং অ্যালগোরিদম গুলো আছে, এটা হচ্ছে কিউ লার্নিং আর এসএ লার্নিং। ওকে, তো এই লার্নিং অ্যালগোরিদমের নামগুলো জাস্ট নোট ডাউন করো, এগুলোর ডিটেলস তোমাদের কিভাবে কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে ম্যাথামেটিক্যাল কি ফর্মুলা ইউজ হচ্ছে সেইগুলো সম্পর্কে এখন তোমাদের জানার প্রয়োজন নেই। জাস্ট এই তিনটে যে লার্নিং এর আন্ডারে অ্যালগোরিদম আছে, এগুলো একটু নোট করো, হয়ে গেলে চ্যাট বক্সে টান লিখবে। তো খুব ফাস্ট করো, হয়ে গেলে জানো। চলো এবার আমরা তাহলে পরবর্তী পার্টে মুভ করি। সায়ক কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তো এবার অ্যাপ্লিকেশন কি কি আছে দেখো, একটু আমরা অ্যাপ্লিকেশন গুলোও দেখি। ফার্স্ট হচ্ছে সুপারভাইজ লার্নিং আছে, যেটা সেখানে আমাদের যে অ্যালগোরিদম গুলোর অ্যাপ্লিকেশন কি আছে দেখো, রিস্ক এভলিউশন, অর্থাৎ রিস্ক এভলিউশন অনেক সময় দরকার হয়ে পড়ে, বিশেষ করে যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে বা এইরকম কিছু ট্রেডিং অ্যাপ্লিকেশনে ইনভেস্ট করে। তো সেক্ষেত্রে কি হয়, প্রিভিয়াস ডাটা সেটের উপর বেস করে অনেক সময় ডিসিশন নিতে হয়। আর মার্কেট একটা কথা থাকে যে হিস্ট্রি রিপিট করে। তো ওইগুলো ডাটা সেটের উপর অ্যানালাইজ, অর্থাৎ প্রিভিয়াস ডাটাগুলোর উপর প্যাটার্ন অ্যানালাইজ করে ভবিষ্যতে কি হতে পারে তার একটা প্রেডিকশন, আর সেখানে কতটা রিস্ক থাকবে কতটা রিস্ক থাকবে না। বিশেষ করে এটা মার্কেট অ্যানালাইসিস এর ক্ষেত্রে খুব আহ, বেশি ইউজ হয়, এই রিস্ক এভলিউশন যে ফ্যাক্টরটা আছে। তারপর হচ্ছে ফরকাস্ট সেলস, একটা কোম্পানির প্রিভিয়াস সেলিং প্যাটার্ন দেখে বলে দেওয়া যেতে পারে যে ভবিষ্যতে কোন প্রোডাক্টটা সব থেকে বেশি সেল হবে, কোনটা হবে না। ওই জন্য দেখবে এখন ডাটা সায়েন্টিস্ট প্রত্যেকটা কোম্পানি নিচ্ছে, যারা কাজটা কি করছে, প্রিভিয়াস প্যাটার্ন অ্যানালাইজ করছে এবং সেইগুলোর বেসিসে একটা মডেলকে ট্রেন করিয়ে তার থেকে আউটপুট জেনারেট করে দিচ্ছে যে কোন প্রোডাক্টটা আনলে বেশি সেল হবে, কোনটা আনলে কম সেল হবে। তো এইগুলো সমস্ত কিছুই এই সমস্ত অ্যালগোরিদমের উপর বেস করে প্রেডিকশন করা হয়, এবং তারপর সেই মতো কোম্পানি তাদের ডিসিশন নেয়। ওকে, তারপর হচ্ছে আনসুপারভাইজড লার্নিং যদি দেখি, তাহলে এখানে হচ্ছে রেকমেন্ডেশন সিস্টেম। রেকমেন্ডেশন সিস্টেমটার সাথে তোমরা অনেকটা পরিচিত। কোথায় ইউজ হয় বলতে পারবে কেউ রেকমেন্ডেশন সিস্টেম? রেকমেন্ডেশন সিস্টেম কোথায় ইউজ হয় বলতে পারবে? স্যার ওই গুগল ম্যাপে রাস্তা দেখানোর ক্ষেত্রে কোন রাস্তাটা বেস্ট? আচ্ছা, আর কেউ? অভিনীল? হবে? আমি বলবো, বলো, ট্রাই করো। আমি বলেছি। আচ্ছা, রেকমেন্ডেশন সিস্টেম, ঠিক গুগল ম্যাপ আমি বলবো না। রেকমেন্ডেশন সিস্টেম বেসিক্যালি তোমরা ভিডিও ইউজ করো, মানে স্ট্রিমিং যে প্ল্যাটফর্ম গুলো আছে, বিশেষ করে ইউটিউব বলো বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম বলো, সেখানে তুমি যে টাইপের ভিডিও গুলো দেখো, ও কিন্তু সেই টাইপের ভিডিওই তোমাকে সাজেস্ট করে। তো এটাই বেসিক্যালি এক প্রকার রেকমেন্ডেশন সিস্টেম। অর্থাৎ ও কি করলো, তুমি যে ভিডিওগুলো প্রিভিয়াসে দেখেছো সেগুলোর একটা প্যাটার্ন দেখলো। মনে করো তুমি খুব ফানি ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে ও কি করবে, একটা প্যাটার্ন জেনারেট করলো যে তোমার মেন যে টাইমটা তুমি ইনভেস্ট করো এই প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে ফানি ভিডিওর উপর। তারপর নেক্সট ভিডিওটা তোমাকে ফানি ভিডিওই দেবে। ওকে, তো এইভাবে একটা রেকমেন্ডেশন সিস্টেম তৈরি হয়। আর এখানে দেখো কোনো লেভেল ডাটা নেই, অর্থাৎ তুমি আগে থেকে বলে দাওনি যে আমি এটার পরে এটা দেখবো, অর্থাৎ ইনপুটের সাথে আউটপুটের কোনো ম্যাচিং নেই। তো এক্ষেত্রে কি হয়, একটা প্যাটার্ন জেনারেট হয়, সেই প্যাটার্নের উপর বেস করে মডেল ডিসিশন নেয়। বুঝতে পারলে কি বললাম কনসেপ্টটা? হ্যাঁ স্যার। বোঝা গেছে সায়ক? হ্যাঁ স্যার, বুঝেছি। হোপফুলি বুঝেছো। তো অ্যানোমালি ডিটেকশন, অর্থাৎ এক্ষেত্রেও কোনো একটা হিউজ ডাটা সেটের মধ্যে থেকে কোনো একটা পোর্শনকে তোমাকে প্যাটার্নকে আইডেন্টিফাই করতে হবে। তো সেক্ষেত্রে এই ধরনের আনসুপারভাইজ লার্নিং ইউজ হয়। আর মেডিকেল ফিল্ডেও এখন এই জিনিসটা খুব ইউজ হচ্ছে, বিশেষ করে ক্যান্সারের যে সেল হয়, সেই ক্যান্সারের সেলের একটা প্যাটার্ন থাকে। ওকে, সেই প্যাটার্নটাকে এখন এই অ্যালগোরিদমের মাধ্যমে ডিটেক্ট করা যায়। তার ফলে কি হয়, অনেক আর্লি স্টেজে ক্যান্সারটা হবে কি হবে না সেটার একটা প্রেডিকশন করা যায়, সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট শুরু করা যায়। তো এই যে এআই এর এই যে টেকনিক গুলো, এই যে লার্নিং প্রসিডিওর গুলো, এগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু সব ফিল্ডে আছে এবং আহ, একটা ভাইটাল রোল প্লে করে।
বুঝতে পেরেছো? আর ভবিষ্যতে এই অ্যাপ্লিকেশন গুলো আরো বাড়বে। আর রিইনফোর্সমেন্ট লার্নিং তোমাদের তো আগের দিন বলেছি, অর্থাৎ আহ, একটা মডেল সে ভুল করতে করতে শিখবে। তুমি একটা ভুল করে তার থেকে কিছু এক্সপিরিয়েন্স নাও, সেম ভাবে যে পদ্ধতিতে আমাদের একটা মডেল রান করে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। অর্থাৎ এখানেও একটা মডেল ভুল করবে, সেখান থেকে সে কিছু প্লাস পয়েন্ট কিছু মাইনাস পয়েন্ট পাবে এবং সে তার উপর বেস করে মডেলটা নিজেকে গ্রো করবে। ওকে, যেমন আমাদের সব থেকে ফেমাস এক্সাম্পল হতে পারে সেলফ ড্রাইভিং কার। সেলফ ড্রাইভিং কার যখন মার্কেট থেকে নতুন রাস্তায় চালানো হবে, ও এদিক সেদিক বিভিন্ন রকম প্রবলেম করবে। যখন একবার ওর কাছে রুটটা ক্লিয়ার হয়ে গেল, একবার ও সমস্ত রোড এক্সপ্লোর করে নিল, ওর কাছে সমস্ত ইনফরমেশন গুলো চলে এলো। এখানে দুটো বাম্পার আছে, ওখানে গেলে একটা গলি পড়বে, তো সমস্ত কিছু ওর কাছে একটা এক্সপিরিয়েন্স চলে এলো। সিমিলার ওয়েতে আমরা যখন কোনো আননোন জায়গায় যাই, সেখানে কি হয়, আমাদের কাছে সমস্ত কিছুটা নতুন। আমরা একটা শর্ট রাস্তা যেটা আছে সেটাই না গিয়ে একটা ঘুরপথের রাস্তা দিয়ে যাই। তো সেক্ষেত্রে আমাদের কাছে সেটা একটা এক্সপিরিয়েন্স, আমরা পরবর্তীকালে ওই জায়গাটা যখন চিনে গেলাম, তখন যে শর্টেস্ট ডিস্টেন্সটা আছে আমরা সেটাই ফলো করব। তো এইভাবে মানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের মাধ্যমে যে লার্নিং প্রসিডিওরটা একটা মডেলের হচ্ছে, সেটাই বেসিক্যালি রিইনফোর্সমেন্ট লার্নিং। আর গেমিং এর ক্ষেত্রেও হয়। গেমিং এর ক্ষেত্রেও একটা ভুল দান দেওয়ার পর সেই ইউজারের সেই দানটা, বিশেষ করে চেস খেলার কথা যদি আমি বলি, তো সেক্ষেত্রে একটা মডেল একটা দান দিল, সেটা অ্যানালাইজ করলো ইউজার কি দান দিল, তার উপর বেস করে ও ফার্দার ডিসিশন নিল। ওকে, তো এই ধরনের যে কনসেপ্ট গুলো, এইগুলো আমাদের এই তিনটে লার্নিং প্রসিডিওর মধ্যে আছে: ফার্স্ট সুপারভাইজড, আনসুপারভাইজড এন্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। হোপফুলি বুঝতে পেরেছো। এক্সাম্পল গুলো অ্যাপ্লিকেশন গুলো চাইলে তোমরা লিখতে পারো। ওকে, আহ লিখেছো কি না টাইম দেবো একটু, বলো। অ্যাপ্লিকেশন গুলো শেষ সেটাই। করে, হ্যাঁ নোট করে ফেলো তাড়াতাড়ি। আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কি বলছে দেখো: ইনফারেন্স রেফার্স টু রিচিং অ্যান আউটকাম অর ডিসিশন। ওকে, তো সাম এক্সাম্পল অফ অ্যাপ্রোচেস অফ লার্নিং আর ইন্ডাকটিভ, ডিডাকটিভ অ্যান্ড ট্রান্সডাকটিভ লার্নিং অ্যান্ড ইনফারেন্স লার্নিং। ইনফারেন্স মানে বোঝাতে চাইছে যে আমাদের একটা ডিসিশনে আসতে হবে একটা ইনপুট ডাটা সেটের ওপর। এরপর স্ট্যাটিস্টিক্যাল জিনিসটা সম্পর্কে তোমরা হোপফুলি অনেকটাই জানো, কারণ ম্যাথে আমাদের একটু স্ট্যাটিস্টিক্যাল নলেজ দেওয়া হয় ছোটবেলা থেকেই। তোমরা ক্লাস 11 12 বা এই লেভেলে অনেকটাই স্ট্যাটিস্টিক্যাল ম্যাথ করেছো, যেখানে আমাদের মিন মিডিয়ান মোড এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হতো। মনে পড়ছে? ম্যাথে এইগুলো করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ করেছি। হুম। তো এর ওপর বেস করে একটা যখন মডেল ট্রেন হয়, সেটাকেই আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বলি। এখানে দেখো ইন্ডাকটিভ লার্নিং অ্যান্ড ইনফারেন্স কি বলছে দেখো: ইন্ডাকটিভ লার্নিং ইনভলভস ইউজেস অফ এভিডেন্স টু ডিটারমাইন দ্য আউটকামস। বেসিক্যালি লেভেল ডাটার মতোই অনেকটা কাজ করে। ইন্ডাকটিভ রিজনিংস রেফার্স টু ইউজিং স্পেসিফিক কেসেস টু ডিটারমাইন জেনারেল আউটকামস specific to general. Most machine learning models learn using a type inductive reference to inductive reasoning, where general rules the model are learned from specific historical example. বেসিক্যালি অনেকটা লেভেল ডাটার মতোই কাজ। হিস্টোরিক্যাল এক্সাম্পল মানে প্রিভিয়াস ডাটা সেট গুলোর উপর লার্ন করে ও একটা ডিসিশন নেবে, সেটাকেই আমরা ইন্ডাকটিভ লার্নিং ইনফারেন্স হিসেবে আইডেন্টিফাই করছি। এরপর হচ্ছে ডিডাকটিভ লার্নিং ইনফারেন্স কি বলছে দেখো: ডিডাকশনস or deductive inference refers to using general rules to determine specific outcomes. Deductions is the reverse of inductions। মানে কি হলো, ব্যাপারটা একটু বোঝার আছে। ইন্ডাকশনে কি হচ্ছে, তুমি ডাটা সেটের উপর বেস করে আউটপুট জেনারেট করছো, আর ডিডাকটিভ এর ক্ষেত্রে কি হচ্ছে, তুমি আউটপুট থেকে তার প্যাটার্নটা জেনারেট করছো। ওকে, it inductions is going from the specific the rules, deductions is going from the general to specific. ওকে, এখানে একটা পয়েন্ট আছে দেখো: deductions is the top down type of reasoning that seeks all premises is to be met before determining the conclusions, whether the inductions is bottom up type reasoning that uses the available data or evidence for an outcome। ঠিক আছে,
নেক্সট হচ্ছে ট্রানজাক্টিভ লার্নিং। কি বলছে দেখো, transactions or transactive learning is used in the field of statistical learning theory to refer predict specific example for the given domain. It is the different from the inductive data involves learning general rules for specific example, specific to specific। ওখানে ছিল specific to general, এটা হচ্ছে specific to specific। Transitive learning, while more limited scope, can be highly effective for specific dataset where generalization is not required। অর্থাৎ জেনারেলাইজেশন যেখানে আমাদের রিকোয়ারমেন্ট থাকবে না, সেখানে আমরা স্পেসিফিক টু স্পেসিফিক অর্থাৎ ট্রান্সডাক্টিভ লার্নিংটা ইউজ করব। A classical example of the transactive algorithm is k nearest neighbor algorithm, যেটা আমাদের সুপারভাইজ লার্নিং এর আন্ডারে ছিল। k nearest neighbor অ্যালগোরিদম বা সংক্ষেপে KNN বলেও আইডেন্টিফাই করা হয়। তো এটা তারই একটা পার্ট। A classical example of transitive algorithm is k nearest neighbor algorithm that does both model that training data but instead uses it directly each time a predictions is required। ওকে, তো এই ছিল আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের আন্ডারে তিনটে লার্নিং, যেখানে ফার্স্ট ছিল ইন্ডাকটিভ লার্নিং, ডিডাকটিভ লার্নিং অ্যান্ড ট্রানজাক্টিভ লার্নিং। ওকে, তো এই তিনটে পয়েন্ট আমি বলবো খুব অনেকটা টাইম তোমাদের কনজিউম করবে। তোমরা এক কাজ করো, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে এটা লিখতে গেলে তোমাদের এখন 10-15 মিনিট টাইম চলে যাবে। নিয়েছো স্ক্রিনশট একটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো স্ক্রিনশটটা নিয়ে রেখে দাও আর মোটামুটি 1 থেকে 2 পেজ ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তারপর থেকে আবার কন্টিনিউ করবে। তো এটা ওইখানটা কিন্তু লিখে নিও মনে করে, ঠিক আছে? দেখো জিনিসগুলো বুঝতে পারলে তো? দেখো এই যে এই তিনটে পার্ট কিন্তু সুপারভাইজ লার্নিং এর মতোই, গিভেন ডাটার উপর কাজ করে। একটা স্পেসিফিক টু জেনারেল, একটা স্পেসিফিক টু স্পেসিফিক, আর একটা জেনারেল টু স্পেসিফিক। এখানে মেনশন করা নেই, এটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। ওকে, বুঝতে পারলে সায়ক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওকে, তো বুঝেছি। এটা এটা হোপফুলি স্ক্রিনশট নিয়েছো। আচ্ছা, তো এবার আমরা হ্যাঁ স্যার, আমাদের নিয়েছি। হ্যাঁ, এবার আমরা আমাদের সিলেবাসটা একটু দেখি। আমাদের সিলেবাস ওভারভিউটা একটু দেখতে হবে কি দিচ্ছে। তো তোমাদের ফার্স্ট পার্ট ডেফিনিশনস এন্ড স্কোপ অফ এআই কমপ্লিট, হিস্টোরিক্যাল ওভারভিউ, কি মাইলস্টোন কমপ্লিট, ডিফারেন্টিং এআই অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স কমপ্লিট, মেশিন লার্নিং যার আন্ডারে মোস্ট ফেমাস তিনটে লার্নিং ছিল, এছাড়া ওই লার্নিং গুলো আছে সুপারভাইজ, আনসুপারভাইজ, রেইনফোর্সমেন্ট লার্নিং। এরপর খুব 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 ভাইটাল একটা জিনিস আসছে, সেটা হচ্ছে ডিপ লার্নিং এন্ড নিউরাল নেটওয়ার্কস। ওকে, তো এটা তোমাদের এক্সাম্পল পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি এই যে টপিকটা আছে এআই সাবফিল্ড অ্যান্ড টেকনোলজি এর আন্ডারে প্রত্যেকটা পয়েন্ট টপিকই ইম্পর্টেন্ট। ওকে, তো চলো এবার আমরা ওই ডিপ লার্নিং যে আমাদের কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা সম্পর্কে ডিটেলসে পড়াশোনা শুরু করবো। ওকে, চলো তোমাদের সাথে আমি ডকুমেন্টটা শেয়ার করি, হোপফুলি দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, তো ডিপ লার্নিং, দেখো নামেতেই ডিপ আছে, মানে লার্নিংটা অনেকটা মেশিন লার্নিং এর উপরে। মানে কি বলছে দেখো, ডিপ লার্নিং এর যে বেসিক ডেফিনেশন আছে সেখানে কি আছে দেখো। ইন্ট্রোডাকশন টু ডিপ লার্নিং, ডিপ লার্নিং ইজ ট্রান্সফর্মিং দ্য ওয়ে মেশিন আন্ডারস্ট্যান্ড, learn and interact with complex data. Deep learning mimics neural network of the human brain। দেখো আমরা যে ডিসিশন গুলো মেক করি সেগুলোর পেছনে আমাদের নিউরাল, অর্থাৎ আমাদের যে হিউম্যান ইন্টেলিজেন্স, আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড হিউম্যান ইন্টেলিজেন্স আছে। তো সেই হিউম্যান ইন্টেলিজেন্স যেভাবে হেল্প করে, সেক্ষেত্রে আমাদের যে ডিপ লার্নিং, এখানে যে টেকনিকটা ইউজ হয় সেটাকে বলা হয় নিউরাল ল্যাঙ্গুয়েজ, নিউরাল
ল্যাঙ্গুয়েজ মডেলিং এখানে আছে। সেইটা ডিপ লার্নিং কে ডিসিশন মেক করতে হেল্প করে। মিমিক নিউরাল নেটওয়ার্কস যেটাকে আমরা বলছি অফ দ্য হিউম্যান ব্রেন, ইট enables computers to autonomously uncover patterns and takes informed decisions from vast accounts of unstructured data. তো এই যে ডিপ লার্নিং এটা বেশিরভাগই লার্ন করে আনস্ট্রাকচার ডাটার উপর বেস করে, অর্থাৎ যেখানে আমাদের প্যাটার্ন অ্যানালাইজ করতে হয় এবং সেই প্যাটার্নের উপর বেস করে ওরকে একটা ডিসিশনে আসতে হয়, সেটা আমাদের পুরোটাই ডিপ লার্নিং এর উপর বেস করে হচ্ছে। বেসিক ডেফিনেশন এটাই বলছে, এরপর এটা কিভাবে কাজ করছে সেটার দিকে আমরা যাব। তো সাজেস্ট করব সবাইকে ইন্ট্রোডাকশন টু ডিপ লার্নিং এই পার্টটা একটু নোট করো, হয়ে গেলে সেম ভাবে চ্যাট বক্সে লেখো, তারপর আমরা আবার ফার্দার জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো হয়ে গেলে জানাও। দেখো, এই যে ডিপ লার্নিং জিনিসটা আছে এটা কিভাবে কাজ করে, ওকে? তো এই ডিপ লার্নিং জানার জন্য আমাদের একটা কথা বারবার আসবে, নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি কিছুই নয়, অনেকগুলো নোডের কালেকশনস, অনেকগুলো প্যাটার্নের কালেকশনস, ওকে? তো কি বলছে দেখো, neural network consists of layer of interconnected nodes of neuron or neurons that collaborates to process input data. তো একটু আগে যেটা তোমাদের বললাম, এগুলোকে আমরা নোড হিসেবে আইডেন্টিফাই করব। আমাদের কি গ্রাফ থিওরি ছিল আগে? খুব সম্ভবত তোমরা গ্রাফ থিওরি করোনি। এর আগে কি তোমাদের কোনো পেপার ছিল গ্রাফ থিওরি বলে? বলো, গ্রাফ থিওরি বলে কিছু ছিল তোমাদের? স্ট্যাটিস্টিক্স এর গ্রাফ হ্যাঁ, গ্রাফ থিওরি, ওটাই স্ট্যাটিস্টিক্স। ওইগুলো তো। না না না, ওটার কথা বলছি না। আচ্ছা, তোমরা করোনি কম্পিউটার সায়েন্সে গ্রাফ থিওরি বলে একটা পেপার থাকে। তো গ্রাফ থিওরি করোনি, সেখানে বেসিক্যালি কিছুই না, ঘাবড়ানোর কিছু নেই। আমরা অনেকগুলো নোড ভার্টিসের কালেকশনস এক একটা গ্রাফ তৈরি করি। নোড বেসিক্যালি একটা সার্কেল, আর ভার্টেক্স বেসিক্যালি একটা লাইন দিয়ে আইডেন্টিফাই করা হয়। নিচে একটা ডায়াগ্রাম আছে, তোমাদের আমি দেখাবো। বেসিক্যালি এইরকম ডায়াগ্রাম, নোড এবং ভার্টিসের কালেকশনস, ওকে? তো এই গোলগুলোকে আমরা বলতে পারি নোড অ্যান্ড বা ভার্টিক্স, দুটোই বলা যেতে পারে, নোড ভার্টিক্স। আর ভুল বল, এই যে লাইনগুলো এগুলোকে আমরা এজ হিসেবে আইডেন্টিফাই করি, এই যে লাইনগুলো এগুলোকে আমরা এজ হিসেবে আইডেন্টিফাই করি, ওকে? তো এখানে সেটাই বলছি, হাউ ডিপ লার্নিং ওয়ার্কস, নিউরাল নেটওয়ার্ক কনসিস্ট অফ লেয়ার্স of interconnected nodes or neurons that collaborate to process input data, ওকে? ইনপুট ডাটা, আউটপুট ডাটা এবং হিডেন লেয়ার, এই তিনটা নিয়ে বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্ক হয়। আমরা এক্ষুনি ডায়াগ্রামটা দেখবো। In a fully connected deep neural network, data flows through multiple layers where each neuron performs non-linear transformations, allowing the model to learn intricate representations of the data. In deep learning neural network, the input layer receives data which passes through hidden layers that transform the data using non-linear functions. The final output layer generates the model predictions. তো বেসিক্যালি এইভাবে একটা নিউরাল নেটওয়ার্ক কাজ করে, তোমাদের এই জিনিসটা দেখলে ক্লিয়ার হবে ব্যাপারটা। তো তিনটে লেয়ার থাকে, একটাকে বলা হয় ইনপুট লেয়ার, একটাকে বলা হয় হিডেন লেয়ার, অর্থাৎ মধ্যিখানে ট্রান্সফরমেশন যে স্টেজটা, আর লাস্টে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে আউটপুট লেয়ার। এটা নিউরাল নেটওয়ার্কে ডিপ লার্নিং এ ইউজ হয়, তার স্ট্রাকচারটা এইরকম: ফার্স্ট নিউরাল, দেন ইনপুট লেয়ার, হিডেন লেয়ার অ্যান্ড আউটপুট লেয়ার। এই ইনপুট লেয়ারে কি হবে, ইউজারের থেকে ডাটা নেবে বা বিভিন্ন কালেকশন থেকে যেখানে ডাটা স্টোর করা আছে সেখান থেকে ডাটাগুলোকে নিয়ে এভাবে নোট ফর্ম করবে এবং এর উপর বেস করে প্যাটার্ন জেনারেট করবে এবং সেটা হিডেন লেয়ারে অ্যানালাইজ হবে এবং সেই হিডেন লেয়ার থেকে অ্যানালাইজ হয়ে প্যাটার্ন থেকে সে এবার আউটপুট লেয়ারে আউটপুট জেনারেট করবে। বেসিক্যালি তিনটে লেয়ার থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হিডেন লেয়ার, আর একটা হচ্ছে আউটপুট লেয়ার্স। এই হিডেন লেয়ার্সে অনেকগুলো স্টেপ থাকতে পারে, ও বারবার নিজের ওয়েটকে কাস্টমাইজ করে আউটপুটটাকে প্রপার আনার চেষ্টা করে। তো এই হিডেন লেয়ারই মেন কাজটা, ইম্পর্টেন্ট কাজ, যেখানে ওর আউটপুট প্রেডিকশনের প্রসেসটা চলে।
এবং তার উপর বেস করে প্রপার আউটপুট এবং প্রেডিকশনটা ঠিকঠাক হয়, এবং যখন আউটপুটটা প্রপার না আসে তখন ও কি করে, ওর যে ওয়েট ভ্যালুগুলো সেগুলোকেও অ্যাডজাস্ট করতে থাকে। তো এটাই বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচার, একটা নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আর এখানে একটা কনসেপ্ট আছে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। মেশিন লার্নিং কি দেখো, ইনপুট যেখানে ফিচার এক্সট্রাকশন, যেখানে একটা হিউম্যান ইনভলভমেন্ট আছে, তারপর সেটাকে সে ক্লাসিফাই করে দেয়, এটা এই সেট, এটা এই সেট। তারপর সেখান থেকে আউটপুট, যেমন এখানে একটা কারকে দেখেছে একটা হিউম্যান, সেটাকেও প্রেডিক্ট করছে নট কার না কার। তো এখানে দেখো এটা কার, তাই কার আউটপুট পেলো। এবার এইখানে যখন একটা ডিপ লার্নিং এর পয়েন্ট অফ ভিউতে দেখা হবে, তখন ওই যে ফিচার এক্সট্রাকশন এন্ড ক্লাসিফিকেশন, এই কাজটা ও নিজে থেকেই করবে। ওকে, তো এখানে দেখো কি বলছি, ইউজেস অ্যালগোরিদম অ্যান্ড লার্নস অন ইটস ওন বাট মে নিড হিউম্যান ইন্টারভেনশন টু কারেক্ট এরর্স। আর এখানে কি বলছে দেখো, ইউজেস অ্যাডভান্স কম্পিউটিং ইট ওনস নিউরাল নেটওয়ার্ক টু অ্যাডাপ্ট উইথ লিটল টু হিউম্যান ইন ইন্টারভেনশনস। ওকে, তো এখানে প্রায় নেই বললেই চলে ডিপ লার্নিং এর ক্ষেত্রে, কিন্তু মেশিন লার্নিং এ ফিচার এক্সট্রাকশনের জন্য একটা হিউম্যান ইন্টারাকশনের কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, হোপফুলি কনসেপ্টটা বুঝতে পারলে কিভাবে একটা ডিপ লার্নিং কাজ করে, এবং ডিপ লার্নিং এর মেন যে পাওয়ার সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক থেকেই আসছে। বোঝা গেল তো? নতুন নতুন অনেক টার্মিনোলজি বললাম, হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে। আস্তে আস্তে যত ক্লাস যাবে জিনিসগুলো, এই টার্মগুলো আরো বেশি করে তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন জাস্ট এই টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করো, খাতায় বারবার লেখো, তবে গিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। বুঝতে পারলে? নিশ্চয়ই। তো এই জিনিসটা একটু নোট করো কিভাবে কাজ করে। তারপর আমি ডায়াগ্রামটা দেখাবো, ডায়াগ্রামটা খুব ফাস্ট ড্র করবে, তো হয়ে গেলে রেসপন্স করবে। আর আর কি আছে দেখা যাক, ডিসকাস করি। তো এখানে একটা ডিফারেন্স চলে আসে, যেখানে মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং এর ডিফারেন্স, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট আছে। তো কি বলছে দেখো, ডিফারেন্স বিটুইন মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং। মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং both are subset of artificial intelligence, but there are many similarities and dissimilarities between them. তো বেসিক্যালি মেশিন এবং যে ডিপ লার্নিং, দুটোই হচ্ছে সাবসেট, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট। তো এখানে একটা ডায়াগ্রাম আছে, দেখতে পাবে। তো এই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে যদি আমরা একটা পুরো এরকম ভাবে দেখি, তার আন্ডারে আসছে মেশিন লার্নিং, এবং মেশিন লার্নিং এর আন্ডারে আসছে ডিপ লার্নিং। ওকে, আর ডাটা সায়েন্স একটা আলাদা ফিল্ড, যেটা এখানে এটাকে ওভারল্যাপ করছে, এবং এটা ডাটা সায়েন্স ইন্ডিকেট করছে। তো ফার্স্ট আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখি, তার আন্ডারে আসছে মেশিন লার্নিং, এবার মেশিন লার্নিং এর আন্ডারে আসছে ডিপ লার্নিং। অর্থাৎ তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট দেখো, তাহলে দুটোই সাবসেট, ডিপ লার্নিং এন্ড মেশিন লার্নিং। এবার মেশিন লার্নিং এর আবার সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। কথাটা মাথায় ঢুকলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট দুটো, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং। তুমি যদি মেশিন লার্নিং দেখো, তাহলে মেশিন লার্নিং এর আবার একটা সাবসেট হচ্ছে, সেটা হচ্ছে ডিপ লার্নিং। বোঝা গেছে? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, একটু ড্র করো। আগে এখানে একটু কথাটা আছে, লিখতে চাইলে লিখে নাও, মেশিন লার্নিং এর। আচ্ছা, এটা এই ডায়াগ্রাম দেখলেই তোমরা বুঝতে পারবে। এই ডায়াগ্রামটা একটু ড্র করে নাও, তারপর আমরা ডিফারেন্স গুলো নিয়ে আলোচনা করবো। আমরা যদি একটা বড় সেট দেখি, তাহলে সেটা হচ্ছে পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার আন্ডারে দুটো আসছে, একটা মেশিন, একটা ডিপ লার্নিং, দুটোই সাবসেট। এবার মেশিন লার্নিং কে আরো যদি ক্লাসিফাই করে আমরা দেখতে চাই, তার ভেতরে আসছে ডিপ লার্নিং। তো এটা ড্র করো, ডিফারেন্সটা কি বলছে। তো মেশিন লার্নিং এখানে কি হয়, apply statistical algorithm to learn the hidden patterns and relationship in the dataset। এখানে আমরা এই আগের এই ডায়াগ্রাম থেকে দেখলাম, এখানে একটা হিউম্যান ইনভলভমেন্টের প্রয়োজন হয়ে পড়ে, তো যেটা ফিচার এক্সট্রাকশনে আমাদের হেল্প করে। তো এখানে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন রকম অ্যালগোরিদম ইউজ হয় টু লার্ন দ্য হিডেন প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপ ইন দ্য ডাটা সেট।
আর ডিপ লার্নিং কি হয়, ইউজেস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেটাকে আমরা অনেক সময় এনএনএ বা এনএনএল হিসেবেও আইডেন্টিফাই করি। নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারস, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারস টু লার্ন দ্য হিডেন প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপ ইন দ্য ডাটা সেট। তো এখানে ওই নিউরাল নেটওয়ার্কে হিডেন প্যাটার্নস এবং রিলেশনশিপটাকে অ্যানালাইজ করতে হেল্প করছে। মেশিন লার্নিং কি বলছে দেখো, ইউ ওয়ার্ক অন দ্য স্মলার অ্যামাউন্ট অফ ডাটা সেট। আর এখানে ডিপ লার্নিং রিকোয়ার্স এ লার্জ ভলিউম অফ ডাটা সেট কম্পেয়ার টু মেশিন লার্নিং। অবশ্যই প্যাটার্ন যখন তোমাকে জেনারেট করতে হবে, তুমি তো একটা দুটো স্যাম্পল দেখে একটা প্যাটার্ন জেনারেট করতে পারবে না, তোমাকে একটা হিউজ লার্জ ডাটা সেট দিতে হবে। মনে করো তুমি স্টক মার্কেটের প্রেডিকশনই করবে, তো সেক্ষেত্রে তোমাকে কয়েক প্রিভিয়াস 10-15 বছরের হিস্ট্রি দিতে হবে, তার উপর বেস করে তুমি প্যাটার্ন জেনারেট করবে, অ্যানালাইজ করবে। তো এই রকম জিনিসগুলোর ক্ষেত্রে যখন একটা হিউজ ডাটা সেটের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ডিপ লার্নিংটাকেই বেশি প্রেফার দেব। আর মেশিন লার্নিং যখন ডাটা সেটের ভ্যালুটা অনেকটা লার্জ নয়, একটা হিউম্যানই সেটাকে সামলে নিতে পারে, তো সেক্ষেত্রে আমরা মেশিন লার্নিংটা ইউজ করব। ক্যান ওয়ার্ক অন smaller amount of data set. মেশিন লার্নিং কি বলছে দেখো, বেটার ফর লো লেভেল টাস্ক। আর আমি আসলে ডিপ লার্নিং এ বেটার ফর কমপ্লেক্স লাইক ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিং খুব একটা ভাইটাল। দেখবে এখন অনেক অ্যাপ্লিকেশন আছে যে তোমার ফেস ডিটেক্ট করে তোমার এজ বলে দিতে পারে, তোমরা হপফুলি দেখেছো। তো এরকম মডেল কিন্তু আমরা পাইথন দিয়ে ডিজাইনও করতে পারি। আমাদের হাতে যদি টাইম থাকে, আমরা ওপেন সিভির প্যাকেজ দিয়ে এইসব জিনিস ডিজাইনও একটু দেখবো। ঠিক আছে, তো এই রকম কাজগুলো কিন্তু আমরা ডিপ লার্নিং এর থ্রুতে করতে পারি। বেটার কমপ্লেক্স ইমেজ রিকগনাইজেশন প্রসেসিং, বা যে সিসিটিভি ক্যামেরাগুলো রাস্তায় বসানো থাকে, দেখবে যে তুমি যদি ওভার স্পিডে গাড়ি চালাও, তোমার নাম্বারে অটোমেটিক চালান কেটে যায়। তোমরা হয়তো জানো না এটা। আহ, যে আমাদের পেছনে নাম্বার প্লেটটা থাকে না, গাড়ির পেছনে নাম্বার প্লেট, ওখানে ডিজিট গুলো দেখবে উঁচু উঁচু করে লেখা থাকে এবং ব্ল্যাক কালিতে ওরা কভার করা থাকে। তো এই যে ডিজিট গুলো লেখা আছে, এগুলো ওই যে সিসিটিভি ক্যামেরা বসানো আছে রাস্তার উপর, তুমি যদি ওভার স্পিডে গাড়ি চালাও বা ট্রাফিক সিগন্যাল না মানো, সেক্ষেত্রে কিন্তু ও ওগুলো নোটিস করবে এবং সেই মতো তোমার নাম্বারটাকে ও রিকগনাইজ করে তোমার যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা এসএমএস পাঠিয়ে দেবে, তোমার এই নাম্বারে এই গাড়িতে এত টাকা চালান হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু সমস্ত কিছুই হয় ওই ইমেজ প্রসেসিং এর মাধ্যমে। ঠিক আছে, তোমরা কি এই বিষয়গুলো জানতে? হোপফুলি তোমরা এই জিনিসগুলো জানো না। তো এইগুলো সবকিছুই ইমেজ প্রসেসিং এর মাধ্যমে হয়ে থাকে। নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং ইমেজ প্রসেসিং এর মাধ্যমে হয়ে থাকে। নেক্সট হচ্ছে মেশিন লার্নিং এর মধ্যে দেখো কি বলছে, টাস্ক লেস টাইম টু ট্রেন দ্য মডেল, টেক্স মোর টাইম টু ট্রেন দ্য মডেল। তো ডিপ লার্নিং এর ক্ষেত্রে যেহেতু ডাটা সেটটাও হিউজ, তো সেক্ষেত্রে এখানে একটু টাইম লাগে একটা মডেলকে ট্রেন করানোর জন্য। মেশিন লার্নিং কি বলছে দেখো, এ মডেল ইজ ক্রিয়েটেড by relevant features so which is manually extracted from image images to detect an object in the image. And এখানে relevant features are automatically extracted from image. It is end to end learning process. তো অবভিয়াসলি ডিপ লার্নিং যখন মডেলটা অনেকটা উন্নত, তখন ডিপ লার্নিংটাই ইউজ করা বেটার। অর্থাৎ প্রিভিয়াস অনেক ডাটা সেট আছে, সেক্ষেত্রে আমরা ডিপ লার্নিং ইউজ করব এবং এখানে এন্ড টু এন্ড লার্নিং প্রসিডিওরের মাধ্যমে মডেল নিজে থেকেই পুরো জিনিসটা শেখে। আরো কিছু আছে পয়েন্ট, একটু দেখা যাক। মেশিন লার্নিং লেস কমপ্লেক্স অ্যান্ড ইজি টু ইন্টারপ্রিট দ্য রেজাল্ট, অ্যান্ড ডিপ লার্নিং মোর কমপ্লেক্স, ইট ওয়ার্কস লাইক এ ব্ল্যাক বক্স interpretations of the result are not easy. ওকে, ব্ল্যাক বক্স টেস্টিং বলে একটা জিনিস আছে, সেটা এখানে কি হয়, আমরা আগে থেকে আহ, জানি না যে কি স্ট্রাকচারটা কি হয়। তো সেখানে ওই প্যাটার্ন থেকেই আমাদের অ্যানালাইজ করে আউটপুটটা বের করতে হয়। তো সেই রকমই ইট ওয়ার্কস লাইক এ ব্ল্যাক বক্স ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট আর নট ইজি। মেশিন লার্নিং নিয়ে কি বলছে দেখো, ইট ক্যান ওয়ার্ক অন দ্য সিপিইউ or requires less computing power as compared to deep learning। তো অবশ্যই এখানে যেহেতু নাম্বারের ডাটা সেটটা কম, এখানে সিপিইউ পুরো জিনিসটা হ্যান্ডেল করতে পারে। কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে একটা ডেডিকেটেড জিপিইউ কিন্তু প্রয়োজন পড়বে, বা একটা বড় সার্ভারে ওই জিপিইউ দিয়ে পুরো একটা সার্ভারে মেনটেন করতে হতে পারে। তো ইট রিকোয়ার্স এ হাই পারফরমেন্স কম্পিউটার উইথ জিপিইউ। ওকে, তো
এই ছিল আমাদের ডিফারেন্স মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং, খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। সবাই খুব ফাস্ট নোট করে ফেলে, এটা কিন্তু আসার চান্স আছে।